এটি উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রামের গল্প। এই গ্রামে মেয়ে শিশু জন্ম একটি অভিশাপের চেয়ে কম মনে করা হয়। গ্রামটি খুব বড় নয়। বেশিরভাগ মানুষ চৌধুরী আজম সিং এর ইটের ভাটা শ্রমিকের কাজ করে জীবন ধারণ করে। সেই একই ভাটায় ধনোয়া নামের এক লোক কাজ করে। বয়স তার ৪৫ বছর, অবিবাহিত এবং একা। বিয়ের আশা সে অনেক আগেই ত্যাগ করছিল। তার বিশ্বাস ছিল যে সে সারা জীবন কুমারী থাকবে। কিন্তু একদিন গ্রামের পুরোহিত তার জন্য একটি মেয়ে খুঁজে আনে। সেই মেয়েটির নাম ভাবটি। বয়স অনুমানিক ২১ থেকে ২২ বছর। গ্রামের লোকেরা বলে যে সে খুবই অমঙ্গলকারী। কারণটা অদ্ভুত। এই পর্যন্ত তার ৩ বার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু প্রতিবারই পাত্র মৃত্যুর মুখে চলে গেছে। একজনের মৃত্যু তো মণ্ডপে হয়ে গেছিল। দ্বিতীয় সম্পর্ক কখনো পাকা হয়নি এবং তৃতীয়টি ছিল সবচেয়ে মর্মান্তিক। বিয়ের দিনই পাত্র ঘোড়া থেকে পড়ে মারা গেল। ভাবলির বিয়েতে চৌধুরীর ২ ছোট ভাই দয়া এবং গোপালও উপস্থিত ছিলেন। দুজনই তাদের বড় ভাইয়ের উপর রাগ প্রকাশ করছে যে সে ধনোয়ার বিয়ে এত যুবতী এবং সুন্দরী মেয়ের সাথে কিভাবে হতে দিল। এই দুজন গ্রামের ছাঁটাই করে বদমাশ। গ্রামে সম্ভবত এমন করে মেয়ে নেই যার উপর তাদের নোংরা নজর না পড়ছে। বিয়ের দিন যখন পুরো গ্রাম দাওয়াতে মেতেছিল, সেই রাতে চৌধুরীর ২ ভাই এমন কাজ করলো যা কল্পনাও করা ছিল না। ওরা গ্রামের মানসিকভাবে বিকারগ্রস্ত একটি মেয়ে বসন্তীকে ভুলিয়ে ভুলিয়ে মিষ্টি কথা বলে জঙ্গলে নিয়ে গেল এবং পাশবিকতার সীমা অতিক্রম করে দিল। তারপর এই ভয়ে যে সে যেন সত্য কাউকে বলে না দেয়, তাকে নিষ্ঠুরভাবে মেরে ফেলে লাশ নদীতে ফেলে দিল। তাদের ধারণা ছিল যে এই ঘটনা আগের মতোই চাপা পড়ে যাবে, কিন্তু এবার ঘটনা শুধু কুকর্ম পর্যন্ত সীমিত ছিল না, এটি হত্যাকাণ্ড ছিল। পরদিন যখন চৌধুরী তার ভাইদের অনুতাপ করাতে মন্দিরে নিয়ে গেল, ঠিক তখনই ইন্সপেক্টর সেখানে ধাওয়া দিল। পুরো গ্রামের সামনে সে চৌধুরীর ভাইদের ধরে ফেলল এবং যখন চৌধুরীর মাঝে বাধা দিতে এলো, তখন ইন্সপেক্টর রেগে তার গালে এমন থাপ্পড় মারল যে পুরো মন্দির কেঁপে উঠল। ওয়াকাত আছে তো করিয়ে নাও তোমার ভাইদের জামিন, কিন্তু এবার আইনের হাত থেকে কেউ বাঁচবে না। যদিও তার কাছে সরাসরি প্রমাণ ছিল না, তবুও তার বিশ্বাস ছিল যে ডিএনএ পরীক্ষা সত্য প্রকাশ করবে। থানায় পৌঁছানোর পর ২ ভাইয়ের এমন আপ্যায়ন করা হলো যে শেষ পর্যন্ত তারা সবকিছু স্বীকার করে নিল। চৌধুরী শহরের উকিলের সাথে পরামর্শ করলো, কিন্তু উকিল পরিষ্কার বলে দিল যে মামলা খুবই জটিল, জামিন পাওয়া কঠিন নয়। হ্যাঁ, সেটিং করা গেলে রাস্তা বের করা যেতে পারে, কিন্তু এর জন্য মোটা অঙ্কের টাকা চাই। চৌধুরীর কাছে তখন টাকা ছিল না। তখনই গ্রামের পণ্ডিত তার সাহায্যের জন্য এলো এবং বলল, চিন্তা করো না চৌধুরী, শ্রমিকদের মজুরি থেকে টাকা কেটে নাও। ৩০০ শ্রমিক আছে, প্রত্যেকের অর্ধেক মজুরি আটকে রাখো, দেখতে দেখতে টাকা পূরণ হয়ে যাবে। আর তাই হলো। শ্রমিকদের অর্ধেক মজুরি কেটে নেওয়া হলো। বাধ্য হয়ে শ্রমিকরা কাজ ছেড়ে যেতেও পারছিল না, কারণ আশেপাশে আর কোনো ইটভাটা ছিল না। সে প্রতিবাদ করতে তাকে হুমকি দেওয়া হতো বা তার কুণ্ডুলি দেখিয়ে ভয় দেখানো হতো। গরিব শ্রমিকদের অবস্থা খারাপ থেকে আরো খারাপ হতে লাগলো। পরের দিন ধনোয়া নিজে তার বকেয়া মজুরি চাইতে চৌধুরীর কাছে গেল, কিন্তু চৌধুরী নির্লজ্জ হয়ে বলল, টাকা চাইতে তোমার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দাও, পুরো মজুরি পেয়ে যাবে। এই কথা শুনে ধনোয়া খুশি উঠল। সে বলল, ঠিক আছে চৌধুরী, আমি ৭ দিনের মজুরি ছেড়ে দিছি, তুমি তোমার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দাও। চৌধুরী এই জবাবে আগুন হয়ে গেল। সে তার লাঠিয়ালদের দিয়ে ধনোয়াকে নৃশংসভাবে পিটিয়ে দিল। যদিও সে বেঁচে গেল, কিন্তু গুরুতর আহত হলো। বাড়িতে খাবারের পর্যন্ত টানাটানি পড়ে গেল। তখনই বধূয়ার স্ত্রী স্কুলে যাওয়া মেয়েকে নিয়ে পণ্ডিতের কাছে পৌঁছালো। পণ্ডিত বলল, এই চিকিৎসা পূজা পাঠে হবে, রাতে একা মন্দিরে আসতে হবে এবং সেটাও শুধু এক কাপড়ে। যখন সে একথা তার স্বামীকে বলল, তখন স্বামী রেগে বলল, যদি পূজায় রোগ সেরে যেত তাহলে দুনিয়ায় ডাক্তার দরকার পড়তো না। পণ্ডিতের মনে কি নোংরামি পল রয়েছে, আমি সব বুঝি। এই ঢাকান্নাতে পড়ো না, বাচ্চা আপনা আপনি ভালো হয়ে যাবে। সে রাতে পুরোহিত দেরি পর্যন্ত মন্দিরে অপেক্ষা করতে থাকলো। গ্রামের লালা এটা দেখে পণ্ডিতের মজা তুলল। পণ্ডিত তিলে তিলে জ্বলে উঠল। এই কথা শুনে ডাক্তার ঠান্ডা ঠাস ফেলে বলল, চিন্তা করো না, এবার দেখো আমি কি করি। পরের দিন ডাক্তার চৌধুরীর সাহায্যে পঞ্চায়েত ডাকলো। পুরো গ্রামের সামনে সে হাতে একটি মেডিকেল রিপোর্ট পড়িয়ে বলল, গ্রামে মহামারী ছড়ানোর উপক্রম হয়েছে এবং এই রোগের কারণ হলো ধনোয়া। লোকজন স্বতঃস্ফূর্ত রইল। রোগের নাম কেউ শোনেননি, কিন্তু রিপোর্ট দেখে সবাই ভয় পেয়ে গেল। গ্রাম অশিক্ষিত এবং অন্ধবিশ্বাসী ছিল।
এই ডাক্তার এবং চৌধুরীর মিথ্যা কথা সহজে সত্য বলে মানা হয়ে গেল। ভিড়ে ফিসফিস শুরু হলো। ফলাফল এই দাঁড়ালো যে ধনোয়াকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো। বেচারা ধনোয়া গ্রামের বাইরে একটি ভাঙাচোরা ঝাপড়ি বানিয়ে থাকতে লাগলো। সে ভাবড়িকে নিজের থেকে দড়ি সরিয়ে দিল যাতে তারও এই রোগ না লেগে যায়। ভাবড়ি একা পড়ে গেল। গ্রামে এখন তার পক্ষে বাঁচাও আরো কঠিন হয়ে গেল। কাজের সন্তান সে চৌধুরীর ভাটার দিকে গেল, কিন্তু সেখানে তার জীবন নরক থেকে খারাপ ছিল। শ্রমিক ও লাঠিয়ালদের দৃষ্টি তার দেহে শকুনের মতো আটকে থাকলো। এই সময় মুম্বাই থেকে একটি যুবক এলো। সে শ্রমিকদের অবস্থার উপর ডকুমেন্টারি বানাচ্ছিল। তার দেখাশোনার দায়িত্ব ভাবরিকে দেওয়া হলো। খাবার রান্না করা, পরিষ্কার করা। শুটিং শেষ হওয়ার দিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। যুবককে ছাড়তে যাওয়ার পথে দুজন ভিজে গেল এবং অন্ধকারে একে অপরকে জড়িয়ে ধরে ফেললো। ভাবরির মনে হলো যে এই মুহূর্তে কেউ দেখেননি, কিন্তু সৌরনের লোক তাদের হাতে হাতে ধরে ফেলে। পরের দিন এই খবর আগুনের মতো গ্রামে ছড়িয়ে পড়ল। ৫ জন বড় ক্ষমতাশালী ব্যক্তি ক্ষিপ্ত হয়ে গেল। যুবককে সবার সামনে নিষ্ঠুরভাবে পিটিয়ে দেওয়া হলো এবং পঞ্চায়েতের ভাবরির উপর অভিযোগ তোলা হলো। তামাশা দেখতে আসা মানুষের মধ্যে ধনোয়াও ছিল। সে ভাবরির উপর ঝাঁপিয়ে পড়লো এবং বলল, তুমি আমাকে ঠকিয়েছো, এখন আমাদের কোনো সম্পর্ক নেই। এখন ভাবরি সম্পূর্ণ একা হয়ে গেল এবং না স্বামীর সান্ত্বনা, না গ্রামের সহায়তা। দিনরাত অপমান সহ্য করার পর সে সেই পথ বেছে নিল যে পথ গ্রামে তাকে ঠেলে দিচ্ছিল। চৌধুরী এবং তার চামচাদের কাছে বার্তা পাঠালো, এখন আমি তাই করব যা তোমরা চাও, কিন্তু আমার দাম বাকি নারীদের চেয়ে 7 গুণ বেশি হবে। প্রথমে সবাই এটা না শোনার ভান করলো, কিন্তু রাত গভীর হতে শুরু করলো। ৫ জন ক্ষমতাশালী ব্যক্তি পালাক্রমে তার ঘরে পৌঁছে গেল। শেষ পর্যন্ত সবচেয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে একজনের মাধ্যমে ভাবরির সেই ধান্দা শুরু হলো এবং এখান থেকে গ্রামের কর্মতৃষ্ণার্ত ভিড়ে ভেঙে পড়ল। ভাবরির এখন গ্রামের লানত অভিশাপ নয়, গ্রামের সবচেয়ে দামি নারীর বনে গেল। ডাক্তার থেকে পুরোহিত পর্যন্ত, চৌধুরী থেকে শ্রমিক পর্যন্ত সবাই তার দেহের বেচাকেনা করতে লাগলো। অন্যদিকে চৌধুরী তার ভাইদের জামিনের জন্য উকিলের পেছনে ছুটছিল, কিন্তু ভাগ্যবোধহয় অন্য কিছু লেখা ছিল। টাকা দেওয়ার পরও তখনই জজের বদলি হয়ে গেল এবং এই চৌধুরীর টাকা ডুবে গেল। উকিল নতুন উপায় বলল, বসন্তীর দাদির সাথে সমঝোতা করিয়ে নাও, সে মামলা ফিরিয়ে নেবে। চৌধুরী ভারী মন দিয়ে দাদির কাছে পৌঁছালো, কিন্তু সেখানে গিয়ে এমন সত্য শুনতে হলো যে তার রুহু পর্যন্ত কাঁপিয়ে দিল। দাদি বলল, বসন্তী তোমারই মেয়ে ছিল। চৌধুরীর হৃদয় থমকে গেল। আসলে বছর আগে তার একটি অবৈধ সম্পর্ক ছিল এবং সেই থেকে বসন্তীর জন্ম হয়েছিল। সে মানসিকভাবে দুর্বল ছিল বটে, কিন্তু রক্ত তো চৌধুরীর ছিল। এই সত্য জানার পর চৌধুরীর ভিতর থেকে ভেঙে পড়ল। গভীর নীরবতা এবং উত্তেজনা আর আত্মাকে ঘিরে ধরল। সে কারোর সাথে কথা বলতো না, সবসময় নিঝুম বসে থাকতো এবং শেষ পর্যন্ত মানসিক চাপে তার মৃত্যু হয়ে গেল। কেউ বুঝতে পারলো না যে চৌধুরীর মতো শক্তিশালী মানুষের এমন পতন কিভাবে হলো। কিন্তু চৌধুরীর মৃত্যুর পরে গ্রামের নোংরামি বন্ধ হলো না। এই সময় ডাক্তারের মেয়েও অসুস্থ হয়ে পড়ল। গোপনে চিকিৎসা করতে গিয়ে জানা গেল যে তার এইডস হয়ে গেছে। আগে ডাক্তার তাকে মারতে লাগলো এবং জিজ্ঞেস করতে লাগলো কার সাথে সম্পর্ক করছিল। মেয়েটি জানালো যে তার সহকারী মনুর সাথে সম্পর্ক ছিল। তখন মনুর পিটুনি হলো, তখন সে স্বীকার করলো যে সে ভাবরির কাছে যেত। এই নাম শুনতে ডাক্তারের মুখে প্রাণডর হয়ে গেল। তার মনে পড়লো যে সেও ভাবরির কাছে বহুবার গিয়েছে, অর্থাৎ ভাবরি এখন মৃত্যুর কারণ বনে গেছে। ধীরে ধীরে পুরো গ্রামে মৃত্যু সিরিজশিলা শুরু হয়ে গেল। নারী হোক বা পুরুষ, সবার রাস্তা খারাপ হতে লাগলো। যখন মিডিয়া খবর পৌঁছালো যে গ্রামের মহামারী ছড়াচ্ছে, তখন 100-এর বেশি লাশের পরীক্ষা করা হলো। রিপোর্ট সামনে এলো, এইডস ধরা পড়লো। গ্রামে হাহাকার পড়ে গেল। এখন লোকেরা কাকে দৌড়িবে? সবার আঙ্গুল ধনোয়ার দিকে উঠলো, কারণ সেই তো একমাত্র যাকে বছর আগে এইডস হয়েছিল বলে বলা হয়েছিল। রাগে গা ভরে লোকেরা তাকে পিটিয়ে থানায় নিয়ে গেল। কিন্তু যখন তার রক্ত পরীক্ষা হলো, তখন তো সত্য সবার সামনে চলে এলো। ধনোয়া কখনো রোগ ছিল না। আসলে ডাক্তার পঞ্চায়েতের মিথ্যা রিপোর্ট দেখিয়েছিল। আসল রোগ ভাবরির কাছে পৌঁছেছিল সেই মুম্বাই যুবকের কাছ থেকে, যে ডকুমেন্টারি শুট করতে এসেছিল। সেই থেকে এই বিষ পুরো গ্রামে ছড়িয়ে পড়লো। এখন গ্রামবাসীদের রাগ ফেটে পড়লো। সত্য জনতা ডাক্তার, লালা এবং পণ্ডিত স্মরণীকে ঘিরে ফেললো এবং পুলিশও চোখ বন্ধ করে দিল। এবং সেই দিন পুরো গ্রাম নেকড়ের মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়লো। তাদের এত মার দেওয়া হলো যে সেখানে ছটফট করে তাদের মৃত্যু হলো। অন্যদিকে ধনোয়া যখন জানতে পারলো যে ভাবরির সেই রোগে কবলে, তখন সে তাকে শেষবার দেখতে গেল, কিন্তু ততক্ষণে ভাবরির মৃত্যু হয়ে গেল।
ধনবা ভারী মন দিয়ে তার চিতা সাজালো এবং পূর্ণ সম্মানের সাথে শেষ বিদায় দিল। এই পুরো গল্পই আমাদের বোঝায় যে নিজের কর্ম থেকে কেউ বাঁচতে পারে না। যে যেমন বুনে সে তেমনই কাটে।